রেস্টুরেন্টে বসে আছে দুই ভাই, একে অপরের মুখোমুখি হয়ে। নির্জন সামনে টেবিলে রাখা কফিতে এক চুমুক দিয়ে বলল, ভাইয়া তুমি না বলেছিলে বাহিরের মানুষ তোমার এমন আচরণের শিকার হবে না, তাহলে আজকে তুমি কি করলে? আমার শ্বশুরবাড়ির লোকজন কি ভাবলো, যে আমি তাদের সম্মান করি না? সবার সামনে অপমান করলে। এইভাবে কেউ কাউকে ধমকিয়ে বিয়ে করে? আমি মানছি তোমার মেহেরকে অনেক পছন্দ হয়েছে, বাড়িতে এসে বলতে পারতে, আমরা সবাই আস্তে ধীরে গিয়ে সম্বন্ধ পাকা করে আসতাম, খুব ধুমধাম করে বিয়ে হতো। এটা কি করলে বলো তো? এইভাবে নিজের ইমেজ নষ্ট করে ফেললে। মন দিয়ে নির্জনের কথা শুনে নিশান মাথা ফিরিয়ে তার দিকে তাকিয়ে বলল, নিজের লোকের সামনে আবার কিসের ইমেজ সম্মান রে? একদিন তো জানতোই আমি কেমন। আর ওইটা কিন্তু তোর শ্বশুরবাড়ি একার নয়, আমারও। তা মনে রাখবি, তোর কপাল কত ভালো ভাব, ভাগ্যিস তোর বউকে পছন্দ হয়নি, তোর শালিকে হয়েছে। তোর বউকে পছন্দ হলে তো এতক্ষণে কপালে হাত দিয়ে বসে থাকতে হতো। নির্জন চোখের বুড়ো কুঁচকে ফেলল। নিজের চোখে মুখে অসহ্য বিরক্তি নিয়ে কফির কাপ জোরে টেবিলে রেখে উঠে চলে গেল। পেছন থেকে নিশান বলল, কি রে, কফির বিল পে করে যাবি কিন্তু, নয়তো জানিস কি হবে। কথাগুলো বলেই একটু মুখে বাঁকা হাসি মুখে টানল সে। একটু পরে রেস্টুরেন্টে সেরে সে নিজেও গিয়ে গাড়িতে চড়ে বসলো। দু ভাই একে অপরের দিকে আর তাকাতে পারল না। ড্রাইভারকে ইশারায় গাড়ি ছাড়তে বলল নির্জন। রামসাও নির্জনের পুরো ঘর ফুল দিয়ে সাজানো হয়েছে। বাড়িতে তো সবাই জানতো একটা ছেলে বিয়ে হবে, তারা তো জানতো না যে দুই ছেলে একসঙ্গে বিয়ে করে বাড়ি ফিরবে। ওইদিকে মেহের ও বাবলি নিশানের ঘরে জানলার পাশেই সোফাতে বসে আছে। তিন্নিসহ আরও কিছু মেয়ে মিলে ফুল দিয়ে ঘর সাজিয়ে চলেছে। মেহেরের এই সব কিছু দেখে বিরক্ত লাগছে। সব কিছু যেন তার কাছে অতিরিক্ত মনে হচ্ছে। ঘরের চারিদিকে একবার চোখ বুলিয়ে নিল মেহের। অসভ্য পাগল পরপুরুষের ঘরে আবার লাইব্রেরির মতো বড় বুকশেলফ আছে এক সাইডে, আরও একপাশে পড়ে আছে গিটার। গান গাওয়ার অভ্যাসও আছে মনে হয়। তার মনে হলো হয়তো গাদার মতো কণ্ঠ হবে। এসব মানুষের তো ভালো গলার সুর আসে না, শুধু রেগে কথা বলতে পারে। ঘরে চারদিকে চোখ বোলাতে পাশ থেকে বাবলির কথা শোনা গেল। সে বলল, মেয়ে তুই থাক, এই ঘরে কিছু হবে না। রায়া কান্না করছে, ওকে ঘুরিয়ে দিতে হবে। সন্ধ্যা হয়ে আসলো, আমি আরও একবার আসবো দেখতে, তুই থাক কেমন। মেহের তখন বাবলির হাত শক্ত করে ধরে বলল, কোথায় যাচ্ছিস বুবু? আমাকে এখানে রেখে কোথাও যাবি না, চল তোর সঙ্গে আমি ঘুরবো। কাল সকালে আমরা দুজন বাড়ি ফিরে যাব। এখানে আমার একটু ভালো লাগছে না। বাবলি কোলে থাকা বাচ্চা মেয়ে টয়রা গুনগুন করে কান্না করছে। তার দিকে তাকিয়ে মেহেরকে বাবলি বলল, ধুর বোকা, এখানে তুই এখন থেকে থাকবি, এটাই তো আজ থেকে তোর বাড়ি। তুই তো সব বুঝিস মেহের, স্বামীর বাড়ি মেয়েদের সব কিছু। জেদ করিস না, এখানে নিজের স্থান মজবুত করে নে। আর হ্যাঁ, কাল তো যাবি ফিরনি করতে। বুবু, ওই মানুষটাকে আমি চিনিও না, প্রথমেই আমার সঙ্গে আমার ফ্যামিলির সঙ্গে দুর্ব্যবহার করছে, তার থেকে আর কি আশা করবে তুমি? রাতের মধ্যে আমাকে শেষ করে ফেলবে। আমি খেয়াল করছি, মানুষটার নজরও কিন্তু বাজে। কথাগুলো বলেই মুখ উল্টে ফেলল মেহের। তাদের কথা বলার মাঝখানে তিন্নিসহ বাকি মেয়েগুলো তাদের কাছে এসে বসে বলল, কি হয়েছে, কোনো সমস্যা? আমাদের বলো দেখি কি করা যায়। বাবলি মিথ্যা হাসি হেসে বলল, আরে না, কিছু না, আমার মেয়ে কান্না করছে, যদি আমাদের ঘরটা দেখে দিতেন খুব ভালো হতো। তিন্নি মেহেরের দিকে তাকিয়ে বলল, ভাবি, কিছু কি লাগবে? এখনই বলো, পরে কিন্তু আর পাবে না, রাত হয়ে এসেছে কিন্তু। বলেই তারা মুচকি মেরে হেসে উঠল। মেহের দাঁতে কিরমির করে দাঁড়িয়ে বলে উঠল, আমি এই ঘরে থাকবো না, যদি পারো তো আমাকেও আলাদা একটা ঘর দাও, এইসব ভালো লাগছে না আমার।
এই কথা শুনে বাবলি মেহেরের ওড়না ধরে টেনে ইশারা করে চুপ থাকতে বলল। ওইদিকে তিনি এই কথা শুনে বাকি সবার মুখের হাসি কিছুটা হারিয়ে যেতে শুরু করলো। তিনি মেহেরের পাশে দাঁড়িয়ে বলল, ভাবি যা বলেছো আমাদের সামনেই বলো, ভাইয়া ও দাদির সামনে বলতে যেও না, তারা কিন্তু অনেক খারাপ কিছু করে ফেলবে তোমার সঙ্গে। দেখো ভাবি, আমরা কিছু করতে পারবো, তবে একটা কথা বলবো, ভাইয়ের কথা শুনলে বাড়ি তোমার জন্য খুবই আরামদায়ক হবে, নয়তো দাদির কবলে পড়তে হবে। বাপরে, দাদি অনেক খারাপ। আমরা আসি ভাবি, আমার এখানে বেশিক্ষণ থাকা যাবে না, নিষেধ করা হয়েছে। আল্লাহ হাফেজ বলে তিনি সহ বাকি মেয়েরা মুচকি হেসে পিছনে ফিরে একবার মেহেরকে দেখে নিয়ে চলে গেল বাইরে। বাবিও মেহেরকে সাজানো খাটের উপর বসিয়ে রেখে অনেক রকমের বাহানা দিয়ে চলে গেল। পাশের ঘরে বউ সেজে বসে আছে রামসা। রাত তখন প্রায় 9টার কাছাকাছি। সারাদিনে সবকিছুই তার চোখের সামনে ভেসে চলেছে। কখনো বাবা মায়ের যোগ্য সন্তান সে হতে পারল না, বড় মেয়ে হয়ে শুধু নিজের কথাই চিন্তা করে গেল। আজকে তো তার বিয়ে ভেঙেই যেত, তখন কি আর বাবা মায়ের সম্মান ধরে রাখতে পারতো? বা রাখতে পেরেছি বা কতটুকু? বারবার মা বাবার কাছে তাকে ছোট হতে হয়েছে। স্কুল কলেজ ভার্সিটি সবকিছুতেই সবসময় বাজে করেছে সে। তারপর আবার মা বাবার চিন্তা না করে নিজের মুখে ভালোবাসার কথা বলে ফেলেছে। বাবা মা তারা তো নিজের মুখে একটা টু শব্দ না করে বিয়েতে রাজি হয়েছে। কজনের পিতামাতা এমন করেন। আবার বিয়ে ভেঙে যাচ্ছে দেখে ছোট বোনের হাতে পায়ে ধরে ফেলেছে নিজের স্বার্থের জন্য। কি আজব! তার প্রিয় মানুষ, তার ভালোবাসার মানুষ নির্জন কি পারত না ওর পরিবারের বিরুদ্ধে গিয়ে তাকে বিয়ে করতে? কেমন মানুষকে সে বিয়ে করে ফেললো? একবারের জন্য তার কথা একটু চিন্তা করলো না? বড় ভাই মুখ থেকে যা বলল হাবাগোবর মতো শুনে দাঁড়িয়েছিল। এই সব ভাবতেই চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল তার। সে কখনোই তার ছোট বোনের মতো এত লক্ষ্মীটি হতে পারবে না। তার মতো এত বড় স্যাক্রিফাইস সে কখনোই পারত না। বড় হয়েও যেন ছোট বোনের কাছে বুদ্ধি আর চিন্তা ভাবনার দিক দিয়ে সেই ছোট হয়ে আসে সে। ভারী চুরি পরা হাতে বারবার চোখের পানি মুছে নিচ্ছে রামসা। মনের মধ্যে সকল চিন্তা আনাগোনা ফেলছে তাকে। বেশ লজ্জাবোধ তাকে ঘিরে ধরেছে। একটু পর নির্জন ঘরে প্রবেশ করলো। বেশ ভীতুভাব বোঝা গেল তার মধ্যে। ঘরে ঢুকে নির্জন একটু কাশির বাহানা ধরে বলল, বউ তোমার পাশে কি আমি একটু ঘুমাতে পারি? রামসা চোখ তুলে নির্জনের দিকে তাকিয়ে বলল, না, কখনো না। আমার ধারে কাছেও আসবে না। আমার আগে থেকেই সন্দেহ ছিল, স্বামী হিসেবে তুমি পারফেক্ট হবে না। সবার সামনে দুটো কথা বলতে পারো না, তুমি আবার কিসের স্বামী? এতগুলো কথা রামসার মুখ থেকে শুনে নির্জন চোখ মুখ স্বাভাবিক করে পাশে সোফায় গিয়ে ঘুমানোর বাঁধ ধরতে যাবে। ঠিক তখনই রামসা আবার বলল, এই নির্জন, ওইখানে ঘুমাচ্ছ কেন? আমি কি ওইখানে ঘুমাতে বলেছি তোমাকে? নির্জন মাথা তুলে তাকিয়ে বলল, তাহলে কি ঘরের বাইরে গিয়ে ঘুমাবো? রামসা আবারও বলল, না, সেখানেও ঘুমাবে না তুমি। আমার কাছে এসো, আমার খুব কান্না পাচ্ছে, খুব কষ্ট হচ্ছে আমার। কেমন বোকাকে বিয়ে করেছি আল্লাহ জানে, বউয়ের কষ্ট বুঝে না। নির্জন মনে মনে বলল, 2 বছর প্রেম করে তো বুঝতে পারছি তোমার না মানে হ্যাঁ, কিছু না মানে বহুত কিছু। তোমাদের মেয়েদের দিনে 5-6 বার মুড সুইং হয়। কখন রেগে যাবে কখন খুশি হবে বোঝা মুশকিল। নির্জন রামসার পাশে গিয়ে বসলো। রামসা নির্জনের মুখের দিকে তাকিয়ে আছে একইভাবে। নির্জনে তা দেখে বেশ অদ্ভুত লাগছে। মৃত্যু হেসেও দিল স্বাভাবিক থাকার জন্য। একটু পর নির্জন সবকিছু থেকে বেরোতে প্রসঙ্গ বদলিয়ে বলল, একটা কথা ছিল রামসা। রামসা নির্জনের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ বলো, আমি শুনছি তো। তুমি অনেক সুন্দর, তোমার বোনও সুন্দর আছে, তবে এতটা না।
মধ্যমণি বলা চলে, কিন্তু কথা হলো আমার বড় ভাইয়ের তোমার বোনকে কি করে পছন্দ হলো এটা নিয়ে আমি বেশ চিন্তিত। রামসা নির্জনের পাঞ্জাবির গলা চেপে ধরে বলল, সেটা তো তোমার জানার কথা। আমার তো মনে হচ্ছে দুবাই প্ল্যান করে আমাদের বাড়িতে ঢুকেছিলে, যেন একে তীরে দুই নিশানা লাগাতে পারো, তাই না? আর তুমি কি বললে আমি সুন্দর? আচ্ছা নির্জন, আমি সুন্দর না হলে ভালোবাসতে না তুমি আমাকে? আহা, রেগে যাচ্ছ কেন জান পাখি? জামা ছাড়ো, ছিঁড়ে গেলে সকালে বাইরে লোকেরা খুব বাজে নজরে তাকিয়ে থাকবে তো। এসো, বাকি কথা কাল বলি, এখন একটু ঘুমিয়ে নেই। তোমার মাথা টিপে দিব, রাগ কমে যাবে। কি বলো? মুচকি হেসে বলল রামসা। লাজুক হেসে বলল, তার দরকার নেই, আমি ঠিক আছি, শুধু মা বাবার কথা খুব মনে পড়ছে আমার। নির্জন তখন বলল, কাল তো আমরা যাবই, একটা রাত চোখ বন্ধ করে কাটিয়ে দেওয়া যাবে তো। কথাগুলো বলেই একে অপরের চোখের দিকে তাকিয়ে লজ্জায় লাল হয়ে উঠল তাদের গাল। একটা কাছের ঝাড় হাতে নিয়ে দাঁড়িয়ে আছে মেহের, সামনে তার 6 ফুটের দারোয়ান, না মানে প্রফেসর নিশান চৌধুরী। বেশ রাগী মুখে তার দিক করে কাছে যা ধরে আছে মেহের। হয়তো অনেকবার কাছে আসার জন্য নিষেধ করেছে মেহের। বেশ হাঁপিয়ে গেছে সে, বিয়ের সাজগোজগুলো ছাড়িয়ে ছিটিয়ে পড়ছে শরীরে তার। নিশান চৌধুরী চোখে মুখে শয়তানি হাসি হেসে পাশের ফলের ছুরি থেকে একটা আপেল নিয়ে তার উপর কামড় দিল, আর মেহের উদ্দেশ্য করে বলল, বিয়ে যখন করেই ফেলেছে, স্বামীর হক পূর্ণ করা তোমার দায়িত্ব মেয়ে, ভাই বেলে কি আর চলে? মেহের রেগে উঠে বলল, কিসের স্বামী? আমি তো আপনাকে মন থেকে স্বামী বলে মানি নাই, আর মানব নাকি তার সন্দেহ আছে। নিশান তখন বলল, আচ্ছা ঠিক আছে, কালকে সকালে আবার কাজই ডাকবো, মন থেকে বিয়ে করে নিও আমায়, মন থেকে কবুল বলো। এখন একটু কাছে আসো। মেহেরের আরো খারাপ লাগছে, মানুষটি কত অসভ্য। ছি, এটা কি ধরনের কথা? মেয়ে ঠিক তখনই মুখ বাঁকিয়ে বলল, আমি কখনো কোনো ছেলে মানুষের সঙ্গে ঘুমাইনি। নিশানও বাঁকা হেসে বলল, আমিও কখনো কোনো মেয়ের সঙ্গে একা বিছানায় রোমান্স করিনি। আমার খুব ইচ্ছা, পূরণ করে দাও।